আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা টমেটোর খুব শর্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসলি আমার চ্যানেলে আপলোড করা টমেটোর যে ভিডিওগুলো রয়েছে সেখানে অনেকেই আপনারা কমেন্টে একটা কমন প্রবলেমের কথা বলেন। সেই প্রবলেমটা হলো অনেকটা এইরকম: টমেটোর নিচ দিয়ে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এ থেকে নিস্তার পাওয়ার উপায় কী, বা আমরা কি করতে পারি, বা এই প্রবলেমটা আসলে কেন হয়? আজকের পুরো ভিডিও টপিকটাই হলো টমেটোর এই প্রবলেমটা নিয়ে, যেখানে নিচ দিয়ে পচে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে টমেটো রয়েছে এটারও নিচ দিয়ে একটু পচনের মতন তৈরি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটা আপনাদের অনেক বেশিও হতে পারে। দেখা যাবে যে আপনার টমেটোর অর্ধেক অংশ নিচ থেকে, নর্মালি এই প্রবলেমটা নিচ থেকেই শুরু হয় এবং অর্ধেক অংশ পচে যাচ্ছে। এটার কারণ কি এবং এ থেকে নিস্তার পাওয়ার জন্য কি করব, চলুন আমরা এখন সেটাই জেনে নিই। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে এনশিওর করতে চাই এই পার্টিকুলার প্রবলেমটা কোনো ফাঙ্গাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত প্রবলেম না, এবং আপনার টমেটো পচেও যাচ্ছে না। এই প্রবলেমটা মূলত হয় ক্যালসিয়ামের অভাব হলে। মূলত আপনার ওই পার্টিকুলার যে ফ্রুট রয়েছে বা টমেটো রয়েছে সেখানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে। শুধু যে টমেটোতে এই প্রবলেমটা হয় তা না, যেই ধরনের ফ্রুটগুলোতে পানির পরিমাণ বেশি থাকে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, স্কোয়াশ বা জুকিনি, এই ধরনের বেশি পরিমাণের ওয়াটার কন্টেন্ট রয়েছে, এই ধরনের যত ফসল রয়েছে বা ফ্রুটস বা ভেজিটেবল রয়েছে, এখানে এই পার্টিকুলার ক্যালসিয়ামের অভাবের কারণে এই ধরনের একটা প্রবলেম দেখা দেয়। এখন কোশ্চেন হলো যে এই প্রবলেমটা আসলে কেন দেখা দেয়? দুইটা কারণে হতে পারে। যেহেতু আমি বললাম যে ফ্রুটসের ওই পার্টিকুলার পোর্শনে বা ওই পার্টিকুলার ফ্রুটসের মধ্যে ক্যালসিয়ামের অভাব রয়েছে, আপনার মাটিতে বা আপনার গাছে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়ামের যোগান যদি না থাকে তাহলে এই প্রবলেমটা হবে। দুইটা ঘটনা ঘটতে পারে। এক হলো আপনি যথেষ্ট পরিমাণে সার দিচ্ছেন, অর্গানিক ফার্টিলাইজারই দিচ্ছেন আপনার মাটিতে, এবং আপনার মাটিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, বাট স্টিল আপনার এই প্রবলেমটা হচ্ছে। আরেকটা হলো যে আপনার মাটিতে ক্যালসিয়ামের অভাব রয়েছে, আপনি যে সারগুলো দিচ্ছেন সেখানে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম নেই। এই দুইটি কারণেই হতে পারে। প্রথমেই আমরা সহজ সলিউশন দিয়ে স্টার্ট করি। আপনার মাটিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম নেই, আপনার গাছ যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পাচ্ছে না। এটা সমাধানে আপনারা কি করতে পারেন? আপনি যদি অর্গানিক ফার্টিলাইজার আপনার মাটিতে কম ব্যবহার করেন তাহলে এমনিতেই আপনারা ক্যালসিয়াম খুব একটা পাবেন না। অর্গানিক যে ফার্টিলাইজারগুলো রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে। একটা গাছ গ্রো করার জন্য যতটুকু ক্যালসিয়ামের প্রয়োজন পুরোটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি আপনারা অর্গানিক ফার্টিলাইজার কম ব্যবহার করেন এবং রাসায়নিক ফার্টিলাইজার বেশি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মাটিতে, মানে গাছ যে মাটিতে রয়েছে সেখানে ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিমের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন। আপনারা নিজেরাও চাইলে যে সেদ্ধ ডিমের বা কাঁচা ডিমের খোসাকে একটু ড্রাই করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে পাউডার করে সেটাও ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করেন, আপনাদের যদি কিচেন কম্পোস্ট তৈরি করার ব্যবস্থা থাকে, সেখানেও আপনারা ডিমের খোসাটা একটু হাত দিয়ে ভেঙে সেখানে দিয়ে দিতে পারেন। আবার ডিমের খোসার গুঁড়া কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনারা ঝিনুক এবং শামুকের খোসার গুঁড়াও ক্যালসিয়ামের সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন। এটা বাসায় খুব বেশি অ্যাভেলেবেল না, মার্কেটে অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখানে গার্ডেনিং রিলেটেড ফার্টিলাইজার বা কেমিক্যালগুলো সেল করে, সেখানেও আপনারা ইজিলি কিনতে পারবেন। এছাড়া আরেকটা রয়েছে যেটা হলো কেমিক্যালাইজড আইটেম, কিন্তু এটা আসলে ফুললি কেমিক্যাল ফার্টিলাইজার না, সেটি হলো জিপসাম। জিপসাম আমরা ওই যে বাসা বাড়িতে সিলিংয়ে বা বিভিন্ন জায়গায় যে ডিজাইন করার জন্য যে জিপসামটা ব্যবহার করি, পাউডার সাদা, যেটা আপনি হার্ডওয়্যারের দোকানেও কিনতে পাবেন, নট নেসেসারিলি যে সারের দোকান থেকেই কিনতে হবে, সেই জিপসামটা আপনারা আপনাদের মাটিতে প্রয়োগ করে দিতে পারেন। জিপসাম যদি প্রয়োগ করেন, এটা আসলে রাসায়নিক আইটেম, বাট এটা খনিজ উপাদান, খনি থেকে এটা পাওয়া যায়, এটা ফ্যাক্টরিতে কেমিক্যালি তৈরি করা হয় না। কী পরিমাণে ব্যবহার করবেন? যদি খুব অল্প পরিমাণে প্রবলেম হয় তাহলে 2 চা চামচ পরিমাণের জিপসাম আপনারা মাটিতে দিয়ে দিতে পারেন, বা ডিমের খোসা বা ঝিনুক বা শামুকের যে খোসার গুঁড়া সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। যেহেতু এটা ফুললি অর্গানিক এবং স্লো রিলিজ, আস্তে আস্তে মাটিতে মিশবে, তো আপনার গাছের জন্য বা মাটির জন্য সেটা ক্ষতির কারণ হবে না। সবচাইতে ভালো হয় প্রতি 15 দিন পর পর যদি আপনার এই ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতে থাকেন গাছ লাগানোর শুরু থেকে। যদি সেটা সম্ভব না হয়, যদি আপনার গাছে এই ক্যালসিয়ামের অভাবটা দেখা দেয়, তাহলে আসলে এই ফার্টিলাইজারগুলো ব্যবহার করে খুব দ্রুত আপনারা সলিউশন পাবেন না। এখানে খুব শর্ট টাইমে সলিউশন পাওয়ার টেম্পোরারি একটা সলিউশন রয়েছে, সেটা হলো দুধ। আমরা যেই দুধ খাই, দুধেও কিন্তু ক্যালসিয়াম থাকে। পানির সাথে ধরুন 1/2 লিটার দুধ 2 লিটার বা 3 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা প্রতিটা গাছে দিয়ে দিতে পারেন। এটা খুবই টেম্পোরারি সলিউশন,
অল্প কিছুদিন লাস্ট করে, কিন্তু আপনাকে আদার্স ফার্টিলাইজারগুলো বা অর্গানিক ফার্টিলাইজার কিন্তু প্রপারলি দিতে হবে। এটা হলো সারের অভাব যদি হয়, তাহলে এর সলিউশন হিসেবে আপনারা এগুলো করতে পারেন। এছাড়াও কেমিক্যালাইজড কিছু ক্যালসিয়াম ক্লোরাইড টাইপের ফার্টিলাইজার পাওয়া যায়, যেটা বাংলাদেশে বিশেষ করে খুব একটা অ্যাভেলেবেল না, মার্কেটে খুঁজলে আপনারা পাবেন না। সো ওইটার সলিউশন চিন্তা না করাটাই ভালো, কারণ এটা আসলে অ্যাভেলেবেল না। এবার চলুন যে আপনার মাটিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে, স্টিল আপনার এই প্রবলেমটা হচ্ছে, মানে আপনি অর্গানিক ফার্টিলাইজার ঠিক মতো দিচ্ছেন, আপনি যেই সারগুলোর কথা বললাম এগুলোও শুরু থেকে দিচ্ছেন, বাট স্টিল আপনার এই প্রবলেমটা হয়েছে, মানে হলো আপনার গাছ মাটি থেকে ক্যালসিয়ামগুলো নিতে পারছে না। এই মাটি থেকে না নিতে পারার পিছনে কী কী রিজন হতে পারে? প্রধান রিজন আপনার যে শিকড় রয়েছে বা রুট সিস্টেম রয়েছে সেখানে কোনো প্রকার ড্যামেজ হয়েছে, সেটা অতিরিক্ত পানির কারণে হতে পারে বা ফাঙ্গাসের অ্যাটাকের কারণে হতে পারে, যে কারণে মাটি থেকে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম সে নিতে পারছে না। দ্বিতীয় কারণ যেটা হতে পারে, আপনার মাটির পিএইচ অতিরিক্ত কমে গেছে, মানে অ্যাসিডিটির পরিমাণ অনেক বেড়ে গেছে। ধরুন পিএইচ এর লেভেল 3, 4, 5-এ নেমে গেছে। এত বেশি যদি পিএইচ এর লেভেলটা নেমে যায়, টমেটোর জন্য সবচেয়ে বেস্ট হলো 6.5 থেকে 7.5 পিএইচ। সো সেই ক্ষেত্রেও কিন্তু গাছ, মানে ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু এখানে একটা ক্যালসিয়াম লকিং সিস্টেমের তৈরি হয়, গাছ এই ক্যালসিয়ামটা মাটি থেকে নিতে পারে না। সো সেই ক্ষেত্রেও আপনাদের পিএইচের সমাধানটা করতে হবে। এছাড়াও রিজন রয়েছে আপনার ওয়াটারিং শিডিউল যদি প্রপারলি না হয়, মানে গাছ ম্যাক্সিমাম সময় অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে, বা ম্যাক্সিমাম সময় অতিরিক্ত ভেজা ভাব থাকছে, বা যখন ড্রাই হয়ে যাচ্ছে তারপরে পানি দেওয়ার টাইমটা অনেক লেট হয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন হলেও কিন্তু আপনার মাটিতে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম থাকা সত্ত্বেও গাছ সেটা নিতে পারবে না। কারণ ক্যালসিয়াম গাছ মূলত শেকড়ের মাধ্যমে নেয়। মাটিতে যখন আমরা পানি দেই, মাটিটা একটু ওয়েট হয়, একটু ময়েশ্চার ভাব আসে, তখনই ক্যালসিয়ামগুলো গাছ নিতে পারে। ফাইনালি আরেকটা খুব কমন প্রবলেম, সেটা হলো আপনি যে ফার্টিলাইজার দিচ্ছেন বা আপনার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, নাইট্রোজেন আসলে কি করে, আমাদের গাছকে গ্রো করতে হেল্প করে। নাইট্রোজেন বেশি আছে মানে আপনার গাছ খুব সুন্দর হবে, গ্রিনিশ হবে, খুব দ্রুত বড় হবে। কিন্তু ক্যালসিয়ামটা তখন হবে কি, আপনার ফ্রুটের দিকে চ্যানেল না হয়ে পাতা বা ফলিয়েটের দিকে সেটা চ্যানেল হয়ে যাবে। এতে করে আপনার ফ্রুটের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দিবে, কিন্তু পাতাগুলো কিন্তু অনেক ভালো থাকবে। সো নাইট্রোজেন বেশি আছে এমন ফার্টিলাইজার ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে কেমিক্যালাইজ যে ফার্টিলাইজারগুলো রয়েছে, যেমন ডিএপি, ইউরিয়া, এই ধরনের সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এগুলোকে আমরা একটু কম পরিমাণে ব্যবহার করব না যে তা না, অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু পরিমাণে একটু কম দেব। এতে করে আমাদের যে ক্যালসিয়ামটা রয়েছে পাতাতেও কিছু যাবে, ফ্রুটসের মধ্যেও কিছু যাবে। তাহলে আপনাদের কি করতে হবে, পানির ব্যবস্থাপনা একদম ব্যালেন্স রাখতে হবে। খুব বেশি ড্রাইও হতে দেওয়া যাবে না, আবার অনেক বেশি ভেজাও রাখা যাবে না। প্লাস পিএইচ এর লেভেলটা আপনারা খেয়াল করবেন। যদি পিএইচ খুব বেশি নেমে যায়, এটা যদি রিজন হয়, আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন, কাঠকয়লার ছাই গাছে প্রয়োগ করে দেখতে পারেন। এটা কিন্তু পিএইচ এর পরিমাণটা আস্তে আস্তে বাড়ায়। সো আপনার পিএইচ এ যদি প্রবলেম থাকে, পিএইচ কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। প্লাস আপনার গাছ কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের যোগানো এই কাঠকয়লার ছাই থেকে পাবে। এবং এখন যেহেতু শীতকাল, অনেকে আপনারা বারবিকিউ করেন, সো এই কাঠকয়লার ছাইটা আপনারা খুব ইজিলি আপনাদের বাসাতেই তৈরি করে ফেলতে পারেন। ছাইগুলো ফেলে না দিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। অনেকের একটা কমন কোশ্চেন মনে আসতে পারে যে আমার গাছের তো অনেক বেশি পরিমাণে ফ্রুটসের এই প্রবলেমটা হয়েছে, এবং যেহেতু আমি বললাম এটি একটি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না, আমরা কি সেই ফলগুলো বা টমেটোগুলো খেতে পারবো, বা এটা খেলে কি কোনো ক্ষতি হবে? না, এটা খেলে আপনার কোনো ক্ষতি হবে না। যতটুকু অংশ আপনার পচে যাচ্ছে ততটুকু আপনারা কেটে ফেলে দিয়ে ফ্রুটসগুলো খেতে পারেন। এটা টোটালি সেফ। এবং এই ধরনের প্রবলেম যেই ফ্রুটসগুলোতে রয়েছে, অলরেডি হয়ে গেছে, সেখানে যদি আপনারা এখনই ব্যবস্থা নেন, ফার্টিলাইজার দেন, স্টিল আপনার সেই ফ্রুটসগুলো কিন্তু ঠিক হবে না। যেটা হবে যে নতুন করে আর এই প্রবলেমটা তৈরি হবে না। সো বেটার হলো ওই ফ্রুটসগুলো যদি সম্ভব হয় গাছ থেকে পেরে ফেলুন, ওগুলোকে খেয়ে ফেলতে পারেন, যেই অংশটুকু কালো হয়ে যাচ্ছে সেই অংশটুকু বাদ দিয়ে। আশা করি এই প্রবলেম রিলেটেড যতগুলো কোশ্চেন আপনাদের মনে আসা পসিবল সবগুলোর অ্যান্সার আমি দিয়ে ফেলেছি। স্টিল যদি আপনাদের মনে কোনো কোশ্চেন আসে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলে আপনাদের জন্য অলমোস্ট 200 ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।